দেখুন, এটা সুপ্রিম কোর্টে প্রথম না, সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অব্দি যতবার মামলা হয়েছে এই এসএসসির দুর্নীতি, ততবারই রাজ্য সরকার এসএসসি চেয়েছে যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, যারা অযোগ্য, তাদের রক্ষা করার জন্য। এবং এই রক্ষা করার স্বার্থেই ডিভিশন বেঞ্চের অর্ডার থাকা সত্ত্বেও, সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও অযোগ্যদের তালিকা বার করেনি কমিশন, রাজ্য সরকার। কেন? যাদের অযোগ্যদের প্রোটেক্ট করা যায়। কেন প্রোটেক্ট করতে চাইছে? কারণ এই অযোগ্যরা এই সরকার বা এই তৃণমূল দলকে টাকা দিয়ে চাকরি পেয়েছে, যাতে করে এই অযোগ্যরা এই নাম এদের না বলে দেয়, সেই জন্যই এই অযোগ্যদের প্রোটেক্ট করা। কিন্তু শেষ রক্ষা হলো না। সুপ্রিম কোর্ট 7 দিনের সময় দিয়েছে, এর মধ্যে অযোগ্যদের তালিকা পেশ করতে হবে। কিন্তু আজকে আপনাকে এই কথাটা বলে রাখছি, যে তালিকা পেশ হবে, তালিকাতেও দেখবেন যারা অনেক অযোগ্যদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেইটা আমরা নজরে রাখছি। আমরাও কন্টেম্প্ট হবে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, তখনই দেখা যাবে। এবং প্রত্যেকটা অযোগ্যকে আমি আপনাকে আজকে বলে দিচ্ছি, টাকা ফেরত দিতে হবে এবং 12% সুদেই টাকা ফেরত দিতে হবে, কাউকে ছাড়া হবে না। এবং একটা অযোগ্যকেও পরীক্ষায় বসতে দেওয়া হবে না, সেটা আফটার এক্সপায়ারি অফ প্যানেল হোক, সেকেন্ড ফেজ কাউন্সিলিং এর পরে, ওয়েমারের মিসম্যাচ হোক, ব্ল্যাঙ্ক ওয়েমার হোক, আউট অফ প্যানেল হোক, র্যাঙ্ক জাম্পিং হোক, কোনো অযোগ্যকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। 7 তারিখ আর 14 তারিখ যে পরীক্ষা হবে, যে নতুন, যদিও রাজ্য সরকার চাইছে পরীক্ষাটা যাতে বাতিল হোক, যাতে পরীক্ষা না হয়, এই পরীক্ষা হবেই, আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে। এবং এই পরীক্ষায় একটা অযোগ্যও বসবে না। তাহলে আপনি বলছেন যে ক্যামোফ্লাজ করা লিস্ট পাবলিশ করতে চলেছে রাজ্য? এসএসসি যে বা রাজ্য যে লিস্ট পাবলিশ করবে, সেই অযোগ্যদের লিস্টেও দেখবেন প্রকৃত অযোগ্য, যারা অনেক প্রকৃত অযোগ্য, তাদের বাদ দিয়ে দিয়েছে। এখনই আমি আপনাকে বলে দিচ্ছি, দেখবেন ওই লিস্টে যারা এক্সপায়ারি অফ প্যানেলের পরে চাকরি পেয়েছে, সেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এক্সপায়ারি অফ প্যানেল 1 বছরের পরে যারা যারা চাকরি পেয়েছে, ইভেন যদি কোর্ট অর্ডারও পেয়ে থাকে সেটা বেআইনি, তাদের একজনের নামও থাকবেন। এটাও আপনাকে আমি বলে দিচ্ছি। এ তো রীতিমতো ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন সুদীপ্ত দা। আমি বলবো আজকে যে পরিমাণ সুপ্রিম কোর্টের যে তীব্র বিচারপতিদের যে ভৎসনার মুখে পড়তে হলো আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, একটা প্রশ্ন ছিল কিন্তু বিচারপতিদের যে হোয়াট কাইন্ড অফ অ্যাডভোকেসি ইজ দিস, কি বলবেন? দেখুন, উনি এটা কোর্টে উনি সওয়াল করেছেন। উনি তো আর, উনাকে যা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে উনি সেটাই সওয়াল করেছেন। তো এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। তবে এটা বলতে পারি, কমিশন আর রাজ্যের অ্যাটিটিউডই হলো কোর্টকে বিভ্রান্ত করা। এক, আর আপনি বললেন না, আপনি তো ভবিষ্যৎবাণী করছেন। রাজ্য সরকার, এসএসসি যে দুর্নীতিগ্রস্তদের পাশে থাকবে, তারা চুরি করবে, তারা স্বচ্ছতা বজায় রাখবে না, এর জন্য কোনো ভবিষ্যৎবাণী করার দরকার নেই। এটা যে কোনো লোক, যে কোনো বাসিন্দা, পশ্চিমবঙ্গের বাসিন্দা বুঝে গেছে যে তৃণমূল এর সরকার মানেই দুর্নীতি, মানেই অস্বচ্ছতা। আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এখানে যথেষ্ট, বিশেষ করে পশ্চিমবঙ্গে, সেটা সাংবাদিকদের সাথে তার তীব্র বাদানুবাদে জড়াতে দেখেছি, বা তার যে দণ্ডপ্রতাপ ভূমিকা দেখেছি, তার যত মুষড়ে পড়লেন সুপ্রিম কোর্টে, কি এমন হলো? দেখুন, কারোর ব্যক্তিগত বিষয় আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না। তবে এইটা আমি বলতে পারি যে আজকে আবারও সুপ্রিম কোর্টে খুব মানে বলতে গেলে খুব জঘন্যভাবে ভর্ৎসনার মুখে পড়তে হলো রাজ্য এবং এসএসসি কে, এই অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি বলে। আগামী যে 7 দিনের মধ্যে যে অযোগ্যদের লিস্ট পাবলিশ করার একটা যে নির্দেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে, এবং যাদের থেকে টাকা নেওয়া হয়েছিল তাদের নাম বেরিয়ে এলে তো বিরাট বিপদ, সুদীপ্তদা। সেক্ষেত্রে কিভাবে লিস্ট বার করবে রাজ্য? দেখুন, এই বিপদটা আটকানোর জন্যই রাজ্য সরকার বরাবরই অযোগ্যদের আটকাতে চেয়েছে, বাঁচাতে চেয়েছে। কারণ তাদের ভয় হচ্ছে যে এই অযোগ্যদের তালিকা বেরিয়ে গেলেই অযোগ্যদের টাকা ফেরত দিতে হলে যেসব নেতাদের, তৃণমূলের নেতাদের টাকা দিয়েছে এই অযোগ্যরা, তাদের বাড়ি থেকে গিয়ে হামলা হবে টাকাটা নেওয়ার জন্য। তাই জন্যই অযোগ্যদের তালিকাটা প্রকাশ করা হয়নি। অযোগ্যদের আরো একটা কারণে প্রকাশ করা হয়নি, যে সরকার কত বড় চুরি করেছে, ব্ল্যাঙ্ক ওয়েমারে চাকরি, প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার চাকরি, সেগুলো আরোটা সামনে লোকের জনসম্মুখে চলে আসবে ফর পাবলিক ভিউইং। দেখবেন আজকেও সুপ্রিম কোর্টে বলেছে আপনি কোন পাবলিক ডোমেনে এটা প্রকাশ করেছে, যাতে করে সাধারণ পাবলিক দেখতে পারে। সেইখানে ভয় পাচ্ছে যাতে চুরিটা আরো প্রকাশ পেয়ে যাবে।
এই যে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্রর বেঞ্চের তরফে একদম কড়া বার্তা দেওয়া হলো রাজ্য সরকারকে যে নতুন যে নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করতে চলেছে এসএসসি রাজ্য সরকার, তার উপর প্রতি মুহূর্তে সতর্ক নজর রাখছে সুপ্রিম কোর্ট। যদি কোনো রকম গলদ হয় সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করবে শীর্ষ আদালত। এবার কতটা বিপাকে পড়ে গেল রাজ্য, কারণ আমরা দেখেছি কোর্ট মনিটর তদন্ত সুদীপ্ত দা, এবার দেখতে হবে কি কোর্ট। বললাম তো, পশ্চিমবঙ্গে যদি কোনো কাজ সরকারের ওপর ছেড়ে দেওয়া হয় সেটাতে দুর্নীতি হবে, সেটাতে অস্বচ্ছতা হবে। তাই জন্য যে সুপ্রিম কোর্ট কার্যত বলে দিল যে রাজ্য সরকারের উপর আমাদের ভরসা নেই, আমরা নজর রাখছি, যদি কোনো গন্ডগোল হয়, এবং এটা বলেছে একটাও যদি অযোগ্য ক্যান্ডিডেট পরীক্ষায় বসে, সিলেকশন করা চাকরি পেয়েছে বলে যদি বসার সুযোগ দেওয়া হয়, তাহলেও আমরা কিন্তু এর নজর রাখছি, এর ফল ভালো হবে না। আপনারা কি সেই নজরের ঘেরাটোপে আমরা অলরেডি এই নিয়ে যা মামলা করার সেই মামলা অলরেডি ফাইল হয়ে গেছে, যে এই যে অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছে এই 7 তারিখ 14 তারিখে, সেখানে অযোগ্যদের অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছে এবং এর জন্য যে আইনি ব্যবস্থা নেওয়া আমরা অলরেডি নিয়ে নিয়েছি। আপনি বুঝতে পারছেন আদৌ কি 7 তারিখ এক্সাম কন্ডাক্ট হবে? দেখুন, রাজ্য সরকার এসএসসি চায় না যে 7 তারিখ বা 14 তারিখ পরীক্ষা হোক, কিন্তু পরীক্ষা হবেই এবং এখানে কোনো অযোগ্যদের চাকরি পেতে দেব না। এই যে 12% ইন্টারেস্ট সহ যে বেতন ফেরত দেওয়ার কথাবার্তা বলা হয়েছে, সেই বেতন ফেরত দেওয়ার প্রক্রিয়া কবে শুরু হতে চলেছে? আদৌ কি এই প্রক্রিয়া আপনারা শুরু কিছুদিন করতে পারবেন? অলরেডি কন্টেন্ট ফাইল হয়ে গেছে, কিছুদিন অপেক্ষা করুন, টাকা এদের ফেরত দিতেই হবে। সরকারের টাকা, পাবলিকের টাকা, যারা চুরি করে চাকরি পেয়েছে তাদেরই টাকা ফেরত দিতে হবে এবং 12% সুদেই ফেরত দিতে হবে। সুদীপ্ত দা, আমরা আজকে দেখলাম সুপ্রিম কোর্টের বিচারপতি রীতিমতো আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বললেন এবং বলতে শোনা গেল রাজ্য সরকারকে উদ্দেশ্য করে যে আপনারা এখনো নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢুকাতে চাইছে, এটা লজ্জাজনক, ট্রুলি শকিং। আমরা আগেই বলেছি কোনোভাবেই কোনো অযোগ্য ব্যক্তিকে পরীক্ষা করতে পারবে না। সুপ্রিম কোর্টের কাছে রাজ্যের প্রতিচ্ছবিটা কি দাঁড়াচ্ছে? দেখুন, যদি ন্যূনতম রাজ্যের লজ্জা ঘেন্না থাকতো কিছু বা ভয়, তাহলে তারা প্রথমেই কোনো অযোগ্যদের এই চুরি করতো না, বা তারপরে চুরি ধরা করার পরে আবার চুরি করার সাহস হতো। এদের লজ্জা ঘেন্না কিচ্ছু নেই, তাই জন্য আবারও এই অযোগ্যদের এই নতুন পরীক্ষায় বসাচ্ছে। যারা এক্সপায়ারি অফ প্যানেলের পরে চাকরি তাদের বসাচ্ছে, ব্ল্যাঙ্ক ওয়েভারকে বসাচ্ছে। কাকে না বাদ দিচ্ছে? এরা কাউকেই বাদ দিচ্ছে, সবাইকে অ্যাডমিট কার্ড ইস্যু করছে, কারণ এদের কোনো লজ্জা ঘেন্না নেই। এদের একটাই মোটো, অযোগ্যদের বাঁচাতে হবে। মুখ্যমন্ত্রীর সভায় নজিরবিহীন বিক্ষোভ আমরা লক্ষ্য করলাম, অবিলম্বে নিয়োগের দাবিতে সরব হলেন 2022-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। এবার কি তাহলে আস্তে আস্তে জনসমক্ষে প্রশ্নের মুখে পড়া শুরু হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, জনসমক্ষে বরাবরই প্রশ্নের মুখে পড়েছে যখন তিনি সাহস করে সত্যিকারের জনগণের সামনে কোনো বক্তব্য রাখতে। বরাবরই যেটা হয়, নেতাজি ইন্ডোর থেকে আরম্ভ করে সব জায়গাতেই প্ল্যান্ড মব থাকে। যখন সাধারণ মানুষ যে মিটিংয়ে আসতে পারবে তখনই তার কাছে প্রশ্ন আসবে। সেটা লন্ডনেও দেখা গেছিল, যে সাধারণ মানুষ যখন আসতে পারে কোনো সভাতে, উনি করলেন, তাহলে কি ধরনের ওনাকে প্রশ্নের মুখে পড়তে হয়। সেটা আজকেও দেখা গেছে। যতদিন না প্ল্যান মব থাকলে ওনার হ্যাঁতে হ্যাঁ মেলানো হবে, যেটা নেতাজি ইন্ডোরে দেখেছিলাম। সোকল যারা নিজেদের যোগ্য বলে দাবি করছে তারা গিয়ে কিরকম মঞ্চে উঠে হ্যাঁ 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 করেছিল। এখন তো এরকমও খবর বেরিয়ে আসছে যে যখন এই সোকল যোগ্য অধিকার মঞ্চ নাকি ওয়াই চ্যানেলের সামনে যখন আন্দোলন করছিল, তখন যারা ধরুন ওনাদের পাশে যেতে গেছিল, বিভিন্ন সংগঠন, বিভিন্ন মানুষ, তাদেরকে কন্ডিশন দেওয়া হচ্ছিল যে সরকারের বিরুদ্ধে কিন্তু কোনো কথা বলা যাবে না। একেই বলে প্ল্যান মব। এরম ভাবেই সবকিছু করা হয়েছে। একটা একমাত্রতান্ত্রিক সরকার চলছে। এটা নিয়ে কি আপনার কোনো সন্দেহ আছে? আপনি এটা প্রশ্ন করছেন, আপনার তো এটা প্রশ্ন না, এটা বলা উচিত ছিল যেটা ফ্যাসিস্ট সরকার চলছে। আপনার কি বক্তব্য? এটা ফ্যাসিস্ট সরকারই চলছে, এখানে গণতন্ত্র নেই, এখানে আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলছে। এটা আবার প্রশ্ন চিহ্ন কেন? ডক্টর রজত শুভ্র দাসের প্রসঙ্গ আপনি টানলেন যে লন্ডনের ক্ষেত্রে তাকে যেরকম বঞ্চনার শিকার হতে হয়েছিল পশ্চিমবঙ্গে, আজ শুধু ওনাকে না, ওখানে আপনারা দেখবেন বিভিন্ন স্টুডেন্টরা, সাধারণ মানুষও ওনাকে প্রশ্ন করেছিল। উনি অন্যতম একজন ছিলেন। আর্জিকরের ধর্ষণ এবং খুনের মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে যে মামলাটি চলছিল সেটা এবার থেকে বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে শুনানি হবে। কি বলবেন? দেখুন, আইনের কোনো কারণে নিশ্চয়ই উনি মনে করেছেন যে এটা ওনার মামলাটা শোনা উচিত না, তাই জন্যই মামলাটা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গেছে, যেটা আপনি বলছেন, যদিও আমি সঠিক এটা জানি না। কিছুটা কি কন্ট্রোভার্সির উদ্বেগ করে আসলে? না, এটাতে কন্ট্রোভার্সি, যদি কোনো মামলা দেখা যায় যে এটা সিঙ্গেল বেঞ্চ না, ডিভিশন বেঞ্চে হওয়ার দরকার,
তখন তাই জন্যই হয়তো রিলিজ করেছেন, তাই জন্য ডিভিশন বেঞ্চে হচ্ছে, এটা আমি সঠিক জানি না, তবে আপনি এটা বললেন, যদি সেটা হয়ে থাকে এখানে কোনো কন্ট্রোভার্সির বিষয় নেই। আর শেষ কয়েকটা প্রশ্ন আমার কাছে, জয়েন্ট এন্ট্রান্সে ভর্তি প্রক্রিয়া নিয়ে আমরা দেখলাম একটা তীব্র গোলযোগ চললো বেশ কয়েকদিন যাবত। এবার আজকে 28শে অগস্ট তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব সংগঠনের আজকে মানে ইনগ্রেশন ডে, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বক্তৃতা দিতে শোনা গেল, সেখানে থেকে কি বক্তৃতার কণ্ঠ সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল যে ভর্তি প্রক্রিয়ায় দেরি নিয়ে একদম বিচার ব্যবস্থার একাংশকেই দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচার ব্যবস্থার একাংশকে দায়ী করে অভিষেককে বলতে শোনা গেল যে তৃণমূল সরকারকে বিরুদ্ধে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থার একাংশ বাংলার ছাত্র যুব সমাজের পুরোনো অন্ধকার নামা দিয়েছে। দেখুন, এই যে আজকে ছাত্র সংগঠনের মনে হয় প্রতিষ্ঠা দিবস, ছাত্র কিসের? প্রথমত লাস্ট 10 বছর কোনো নির্বাচনই হয়নি কোনো স্টুডেন্টস ইউনিয়ন, তাই কে নেতা? ছাত্র ইউনিয়নের নেতাকে কিসের ছাত্র পরিষদ বা তৃণমূল যুব ছাত্র হোয়াট এভার কি তাদের, আমি তো বেকারে। কিন্তু বিষয়টা হলো যে যুবদের নাকি এই যে, আমি তো ভেবেছিলাম আজকে গিয়ে মমতা ব্যানার্জি দুঃখ প্রকাশ করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুঃখ প্রকাশ করবেন যে একটা একাডেমিক সেশন নষ্ট করে দিল তারা। কারণ হাইকোর্ট তো অর্ডার দিয়েছে, চিফ সেক্রেটারি এসে বলে দিয়েছে আমরা নিয়োগ করব, আমরা অ্যাডমিশন করব। হাইকোর্ট অর্ডার দিয়েছে যে আপনারা 2010-এর আগে যে স্বচ্ছতা সহকারে লেফটেন্যান্ট গভর্নমেন্ট যে ওবিসির তালিকা তৈরি করেছিল সেই অনুযায়ী নিয়োগ দিন। ওনারা নিয়োগ দেননি কেন? তার মানে ওনাদের পার্টিকুলার কোনো কারণ আছে যে পার্টিকুলার কোনো শ্রেণীকে নিশ্চয়ই ঢোকাতে চাইছে বেআইনিভাবে, কোনো শ্রেণীকে যারা আদৌ ব্যাকওয়ার্ড না বা মোর ব্যাকওয়ার্ড না, তাই জন্য তারা চাইছে না এই নিয়োগটা হোক, তাই জন্যই তো আটকে রেখে দিয়েছে। কোর্টের অর্ডার আছে তো, আপনি 2010-এর আগের ওবিসি দিয়ে নিয়োগ করুন, কেন নিয়োগ করেননি? এগুলো হলো লোককে বিভ্রান্ত করা। আর আপনাকে আমি বললাম যে ফ্যাসিস্ট, আপনি প্রশ্নচিহ্ন, ফ্যাসিস্ট সরকার বলেই তারা বিচার ব্যবস্থাকে আক্রমণ করছে, বিচার ব্যবস্থাকে মানছে না এবং বিচার ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে কথা বলছে। কারণ যদি রুল অফ ল হতো তাহলে সেটা বলতো না, আইনের শাসনে হচ্ছে না, শাসকের আইন চলছে পশ্চিমবঙ্গে, তাই জন্য এইসব মন্তব্য আপনি শুনতে পাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা যখন এই যুক্তি দিচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সেই নির্দেশে স্থগিতাদেশ নিয়ে আসি, যেদিন নির্দেশ পেয়েছি 1 ঘন্টার মধ্যে সরকার প্রক্রিয়া। প্রথমত এখনো অবধি যে মাদার জাজমেন্ট 2024 সালে বেরিয়েছিল যে 2010-এর পরে সমস্ত ওবিসি তালিকা বাতিল, সে তার কোনো স্থগিতাদেশ আসেনি। সেকেন্ড, তাই যখন সেইটা বাতিলই হয়ে গেছে, নতুন যে ওবিসি হলো তার সার্টিফিকেট ছাড়া কি করে নিয়োগ করবে? কে ওবিসি? এখানেও তো একটা দুর্নীতি। আমরা বলছি আপনি দুর্নীতি মুক্ত প্রপার সার্ভে করে একটা ওবিসি তালিকা বা মোর ওবিসি তালিকা প্রকাশ করুন নিয়ম মেনে। সেটা করছে না কেন? সবকিছুতে দুর্নীতি কেন? যারা প্রকৃত ওবিসি বা প্রকৃত মোর ওবিসি তাদের বঞ্চিত করে, যাদের ওবিসির দরকারই নেই, যাদের আপনি দেখবেন বাড়িতে 4 জন কাজ করে, যাদের অ্যাকিউমুলেটেড ইনকাম হয়তো বছরে আপনি দেখবেন 20-25 লাখ টাকা, তারা ওবিসি নিয়ে বসে আছে। দেখবেন পরিবারে 4 জনের মধ্যে 3 জন চাকরি করছে, সরকারি চাকরি, সে ওবিসি নিয়ে বসে আছে। আর যার পরিবারে কেউ চাকরি করছে না, ইনকাম বছরে 1 লক্ষ টাকার নিচে, তারা ওবিসি পাচ্ছেন। এই দুর্নীতির বিরুদ্ধেই সরব হয়েছিল যারা মামলাকারী, এবং আমরা সেই মামলা করেছিলাম। আবারও বলছি, যদি ভুলভাল ভাবে ওবিসি তালিকা করা হয়, আবারও মামলা হবে, আবারও বাতিল হবে। আমি বলবো, আপনারা ছাত্র যুবদের ভবিষ্যৎ নিয়ে কথা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুর ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়কেও আজকে বলতে শোনা গেল যে যারা বড় বড় ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলেন আর রোজ রোজ আদালতে গিয়ে নিয়োগে বাধা দেয়, ভর্তিতে বাধা দেয়, আমি দুঃখিত জয়েন্টের রেজাল্ট বেরোতে দেরি হয়েছে। বিরোধীদের তোপ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যারা কোর্টে কেস করে তারা একসঙ্গে কেস করে, আবার আমাদেরই দোষ দিচ্ছে ওরা 2 নম্বরই, অর্থাৎ আপনাদেরকে 2 নম্বর। দেখুন, এই ধরনের কথার উত্তর দেওয়াটাই হলো সময়ের অপচয়। কারণ কোর্টে মামলা করে যে বঞ্চিত, সে মামলা করে, আমরা মামলা তার পক্ষে সওয়ালটা করি। দ্বিতীয় কথা, উনি এই ছাত্র সমাজকে একদম মানে তলানিতে নামিয়ে এসছেন। কারণ পশ্চিমবঙ্গে কোনো চাকরি নেই, সবাই পশ্চিমবঙ্গের বাইরে চলে যাচ্ছে। সমস্ত 2011 থেকে 25 অব্দি, সেটা তো সবে এসএসসি গেছে, দেখবেন কিছুদিন পরে প্রাইমারি, সব কটা জায়গাতে দুর্নীতি হয়েছে, প্রত্যেকটা স্তরে স্তরে দুর্নীতি হয়েছে, প্রত্যেকটা চাকরিতে দুর্নীতি হয়েছে। তার প্রমাণ হলো একটা মামলা করা হয়েছে পুরো কমপ্লিট, সুপ্রিম কোর্টে রিভিউকারী, 26,000 চাকরি বাতিল। এরকম ভাবে যদি প্রত্যেকটা দেখা যায়, দেখবে প্রত্যেকটা চাকরি বাতিল হবে, কারণ প্রত্যেকটাই ঘুষ নিয়ে হয়েছে। 90% চাকরি 2011-র পরে টাকার বিনিময়ে হয়েছে, মেরিটে হয়নি।
কিন্তু না, ঠিক এই সময় আপনি যখন এই যুক্তি দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে রাজনৈতিক ময়দানে আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে ঠিক ঝুঁঝতে পারছেন না, তাই ব্যাকডোর দিয়ে আইনের মাধ্যমে আপনারা এই দেখুন, আপনাকে একটা কথা বলছি, এই কথার কোনো যুক্তি নেই। এই জন্যই বললাম ওনার প্রশ্নের উত্তর দেওয়া মানে সময়ের অপচয়। কারণ এটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এই অর্ডার দিয়েছে 26,000 চাকরি বাতিল। তাহলে কি উনি বলতে চাইছেন সুপ্রিম কোর্ট থেকে, হাইকোর্ট থেকে সব জায়গাতেই বামপন্থী লোকেদের কথাতে সবকিছু হচ্ছে? তাহলে বামপন্থীদের উনি মনে করছেন এতটাই পাওয়ারফুল? তাই এসব ফালতু কথায় কান দিয়ে লাভ নেই। কোর্ট আইনে চলে, কোর্ট ফ্যাক্টসে চলে, কোর্ট সত্যের পথে চলে। ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ, সুপ্রিম কোর্ট দেখেছে, যা কাগজপত্র তাদের সামনে প্রডিউস করা হয়েছে, আইনে এই 26,000-এ দুর্নীতি হয়েছে, 26,000 বাতিল হয়েছে। তাই উনি এখন যেটা বলছেন সেটা আবারও বিভ্রান্ত সূচক, মিথ্যাচার আর কিচ্ছু না। যেরকম নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে উনি বলেছিলেন কারুর চাকরি যাবে না, কিন্তু এই মিটিং এর আগেই উনি নোটিশ দিয়ে বলে দিয়েছিলেন যে আমরা সুপ্রিম কোর্টের অর্ডার মানবো। তাই এই ধরনের কথায় আর আমার মনে হয় আর আপনাদেরও এই ধরনের কথায় আর পাত্তা দেওয়া উচিত না। তিনটে প্রশ্ন আপনার কাছে। আপনি কলেজের নির্বাচনের কথা বললেন, যেহেতু ছাত্র যুব সংঘ স্টুডেন্ট উইং এর আজকে প্রতিষ্ঠা দিবস, সেখানে এমনটাই এক্সপেক্টেড ছিল যে সেই মঞ্চ থেকে এই নির্বাচন। একটা কথা আপনাকে একটু বলছি, ইন্টারাপ্ট করলাম বলে, উনারা বলছেন না ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ওনারা ভাবেন। তাহলে আজকে যদি সত্যি ভাবতো তাহলে সিইউকে বলা হতো না যে পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য, কারণ আজকে আমাদের এই অনুষ্ঠান আছে পরীক্ষা পিছিয়ে দেওয়া। পরীক্ষাটা হয় কাদের উদ্দেশ্যে? ছাত্রদের উদ্দেশ্যে, তাদের ভবিষ্যতের জন্য পরীক্ষা। সে পরীক্ষায় যারা বলে পিছিয়ে দিতে তাদের প্রোগ্রামের জন্য, তারা আবার ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে কথা বলে। এর থেকে লজ্জার বিষয় আর কিছু হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে তিনি স্টুডেন্ট পলিটিক্স দিয়ে কেরিয়ার, রাজনৈতিক কেরিয়ার শুরু করেছেন এবং সব সময় স্টুডেন্ট পলিটিক্সটা এখন পশ্চিমবঙ্গে কোথায়? আগামী লাস্ট 10 ইয়ার্স কোনো ইলেকশনই হয়নি। তাই উনি তো স্টুডেন্টদের সব মানে চাকরি থেকে তাদের বঞ্চিত করেছে, রাজনীতি থেকে তাদের বঞ্চিত করেছে, এমনকি গ্র্যাজুয়েশনের এক্সাম সেটাও তারা পিছিয়ে দিতে বলছে তাদের এই প্রোগ্রামের জন্য। তাই এই ধরনের কথা এনাদের মুখে মানায় না। কলেজ নির্বাচন নিয়ে আজ কোনো উচ্চবাচ্য হতে পারে সৎ সাহসটাই নেই। কারণ জানে যে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের কলেজে যদি সঠিকভাবে লোকে ভোট দিতে পারে, প্রত্যেকটা কলেজে এই টিএমসিপি হারবে। কারণ উনি এটা বিশ্বাস করেন বলেই ওনার সাহস হচ্ছে না ইলেকশন করানো। আমি বলবো, আপনি ঠিক যে কথাটা বললেন, বর্ধমান ইউনিভার্সিটির এক্সাম কন্ডাক্ট করার কথা ছিল আজকে, আর সেটাও রীতিমতো পিছিয়ে দেওয়ার কথা বলা হয় অনিবার্য কারণে, পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে। কি বলবেন এই সিদ্ধান্তে? রীতিমতো তাই বলছি তো, এরা আবার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কথা বলে। যতদিন এই তৃণমূল সরকার থাকবে ততদিন আমি আপনাকে বলে দিচ্ছি পশ্চিমবঙ্গ আরো তলানিতে যাবে। পশ্চিমবঙ্গ নিয়ে এখন বাইরের লোকেরা কথা বলে যে পশ্চিমবঙ্গ এবং দুর্নীতি রাজ্য হলো এক। যেখানে দুর্নীতি সেখানে হলো পশ্চিমবঙ্গ আর এই তৃণমূল কংগ্রেস। ছাত্রদের ভবিষ্যৎ তো কিচ্ছু নেই, কারণ পরীক্ষাই হতে দেয় না, অ্যাডমিশন হয় না কলেজে, পাশ করার পরে চাকরি হয় না টাকা না দিলে। পশ্চিমবঙ্গকে এরা একদম বরবাদ করে দিয়েছে। এখন সময় এসছে যে মানে সঠিকভাবে যদি ভোটাধিকার প্রয়োগ করতে হবে এবং এই সরকারকে এই 26-এ হাঁটাতে হবে, যদি পশ্চিমবঙ্গে গণতন্ত্র বাঁচাতে সবাই চায়। আমার ছোট্ট একটা প্রশ্ন, সংক্ষিপ্তভাবে যদি একটু বলে রাখেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন ছাত্র জীবনে তিনি ছিলেন অপ্রতিরোধ্য এবং যোগমায়া দেবী কলেজ থেকে প্রথম কন্টেস্ট করেন ইলেকশনে, এবং সেখান থেকে তিনি বললেন যে তাকে বক্তৃতা দেওয়ার জন্য বিভিন্ন কলেজ, পার্টির বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাওয়া হতো, তার পারমিতার এতই জোর ছিল, এবং তিনি বলছেন অপ্রতিরোধ্য ভাবে তিনি জয়লাভ করেছেন বারংবার। কেন বলুন তো? উনি যেই সময় রাজনীতিটা করেছেন তার ম্যাক্সিমাম টাইমটাই বামফ্রন্ট ছিল। ওই সময় নির্বাচন হতো, ছাত্র সংঘের নির্বাচন হতো। তাই জন্যই আজকে উনি রাজনীতি করতে পেরেছেন, লিডার হতে পেরেছেন। কিন্তু ওনার সময় ছাত্র নির্বাচনটাই হয় না। এটাই হলো ডিফারেন্স। এতে প্রমাণ হয় যে ওনার সরকার কি করেছে, কিভাবে গণতন্ত্রকে নষ্ট করেছে, আর বামফ্রন্ট সরকার কিভাবে গণতন্ত্র রক্ষা করেছে।